শেষ মুহূর্তে কোর্টে দাঁড়িয়ে জগদ্ধাত্রী দিব্যা সেনের বিরুদ্ধে সাক্ষী দিলে আদালত দিব্যা সেনের শাস্তির ব্যবস্থা করলো। হ্যাঁ বন্ধুরা, এমনটাই হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো যখন শ্রীমতী সেনকে আদালতে ডাকা হয় তখনই দিব্যা সেনের উকিল বলতে লাগলো, জজ সাহেব, এটা একটা মিথ্যে কেস সাজানো হয়েছে। এই কেসের সাথে আমার মক্কেল দিব্যা সেনের কোনো যোগসংযোগ নেই। শ্রীমতী সেনকে এখানে মিথ্যে না অভিনয় করার জন্য নিয়ে আসা হয়েছে। তখনই সাথে সাথে জগদ্ধাত্রী লয়ার বলতে লাগলো, না জজ সাহেব, এটাই হলো সত্যি। শ্রীমতী সেনের মুখ থেকে আপনি সবটা শুনতে পারলে তখনই বুঝতে পারবেন যে জগদ্ধাত্রীর সাথে ঠিক কতটা অন্যায় করেছেন দিব্যা সেন। এটার সাথে দিব্যা সেন পুরোপুরি জড়িত। এই কথা বলার সাথে সাথে তখনই মাননীয় বিচারপতি বলতে লাগলেন, আপনার কি কিছু বলার আছে? এই কথা বলতে তখনই দিব্যা সেনের লয়ার বলতে লাগলো, হ্যাঁ, আমার কিছু জিজ্ঞাসা করার আছে। তখনই তিনি যে শ্রীমতী সেনকে জিজ্ঞাসা করতে শুরু করেন যে আপনি কে অপারেশনটা আপনিই তো করেছিলেন? তখন শ্রীমতী সেন বলতে লাগলো, হ্যাঁ, আমি অপারেশনটা করেছিলাম। তখন বলতে লাগলো, হ্যাঁ, আপনি অপারেশন করেছিলেন, ঠিক অপারেশন থিয়েটারে কী কী হয়েছিল বলুন তো? শ্রীমতী সেন তখন বলতে লাগলো, আমি আগেও বলেছি, আমি এখনও বলছি, আমার ছেলের মাথায় বন্দুক ধরে আমাকে দিয়ে বাধ্য করেছিল অপারেশনটা করতে। তাই আমি বাধ্য হয়ে অপারেশন থিয়েটারে অপারেশনটা করি। ডাক্তার গুহই কিন্তু অপারেশনের জন্য একজন ডাক্তারকে নিয়ে আসা হয়েছিল। সেই ডাক্তারকে অপারেশন থিয়েটার শুরু হওয়ার আগে খুন করা হয়। তারপরে আমাকে নিয়ে আসা হয়, আমার ছেলের মাথায় গান পয়েন্ট রেখে তারপর আমাকে দিয়ে এই কাজটা করানো হয়েছে। এই কথা বলার সাথে সাথে তখন দিব্যা সেনের উকিল বলতে লাগলো, উনি সব মিথ্যে কথা বলছেন, উনি মিথ্যে কথা বলছেন আমার মক্কেলকে ফাঁসানোর জন্য। তখনই এই সাথে সাথে জগদ্ধাত্রী লয়ার বলতে লাগলো, না না জজ সাহেব, উনি মিথ্যে কথা বলছেন না, উনি সত্যি ঘটনাই বলছেন। দিব্যা সেন এমন একজন লোক, এত বড় একটা চক্রান্ত করেছেন জগদ্ধাত্রীকে মেরে ফেলার জন্য, উনি সব সত্যি কথা বলছেন। তবে আরেকজন ডাক্তারও ছিল, যে ডাক্তারটা ছিল ডাক্তার গুহ। ডাক্তার গুহই ফোন করে শ্রীমতী সেনকে কিন্তু আসতে বাধ্য করেছিল। তখন বলতে লাগলো, আমরা না ডাক্তার গুহকে কাঠগড়ায় এনে দাঁড় করাতে চাই। তখন মহামান্য আদালতের বিচারপতি বলতে লাগলেন, ঠিক আছে, তাহলে ডাক্তার গুহকে ডাকা হোক। এরপরে ডাক্তার গুহকে নিয়ে আসা হয়। আর ডাক্তার গুহকে যখন জিজ্ঞাসা করা হচ্ছিল, তখন বলতে লাগলো, ডাক্তার গুহকে বলতে লাগলো যে ঠিক ওই দিন অপারেশন থিয়েটারে কী কী হয়েছিল। ডাক্তার গুহ তখন বলতে লাগলো, কিছুই তো হয়নি। এ কথা শুনে তো চমকে যায় কৌশিকী এবং স্বয়ম্ভু। কৌশিকী তখন বলতে লাগলো, স্বয়ম্ভু, আমার মনে হচ্ছে ডাক্তার গুহ কিন্তু অনেক টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেছে, মোটা টাকা অঙ্কের বিনিময়ে উনি বিক্রি হয়ে গেছেন। স্বয়ম্ভু তখন বলতে লাগলো, বর্দি, এবার আমরা কি করব? তখনই স্বয়ম্ভুকে বলতে লাগলো, তুমি কোনো চিন্তা করো না স্বয়ম্ভু, শেষ দেখবে জগদ্ধাত্রী সবটা সাক্ষী দেবে। তখন এই কথা বলতে স্বয়ম্ভু মনে একটু বিশ্বাস ফিরে পায়। এদিকে ডাক্তার গুহকে তখন বলতে লাগলো, কি বলছেন আপনি, কিছু হয়নি? তখন বলতে লাগলো, না, কিছু হয়নি। আমরা জগদ্ধাত্রী অপারেশন করছিলাম, তখন করে হঠাৎ করে ডাক্তার অসুস্থ হয়ে পড়ে। তখন ডাক্তার সেখানে অসুস্থ হয়ে গেলে উনি হঠাৎ করে এতটা অসুস্থ হয়ে যান যে উনি অপারেশন আর করতে পারেন না। তারপর আমি শ্রীমতী সেনকে অপারেশনের জন্য নিয়ে আসি, আর শ্রীমতী সেন অপারেশনটা করেন। শ্রীমতী সেন অপারেশনটা করতে সাকসেস হতে পারেনি। তাতে তো আমার মনে হচ্ছে এটা শ্রীমতী সেনের গাফিলতি। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করছি শ্রীমতী সেনের জন্য শাস্তির ব্যবস্থা করা হয়। আর সব সময় তো অপারেশন তো সাকসেস নাও হতে পারে। তাতে এইভাবে কি একজন লোককে কি ফাঁসানো যায়? আপনার যেইভাবে দিব্যা সেনের উপর মিথ্যে দোষারোপ করা হচ্ছে, এই কথাগুলি শুনে তো কিছুতে সহ্য করতে পারছে না কৌশিকী তখন বলতে লাগলো, স্বয়ম্ভু, আমাদেরকে কিছু একটা করতেই হবে, আমাদেরকে করতে হবে। এরপরে সেই জগদ্ধাত্রী লয়ার বলতে লাগলো, এবার আমি কিন্তু কৌশিকী মুখার্জিকে কাঠগড়ায় এনে তার মুখ থেকে কিছু সত্যি শুনতে চাই, ওই দিন অপারেশনে কী হয়েছিল। তখনই মহামান্য আদালত বলতে লাগলো, ঠিক আছে, কৌশিকীকে ডাকা হোক। এরপরে কৌশিকীকে নিয়ে আসা হয় কাঠগড়ায়। কৌশিকীকে তখন দিব্যা সেনের উকিল বলতে লাগলো, আচ্ছা, আপনার নাম? তখন বলতে লাগলো, আপনি কি করেন, কি কাজ করেন? এই কথা শুনে কৌশিকী তখন বলতে লাগলো, কেন, আপনি পত্রিকা পড়েননি? আপনি খবর শুনেন না, খবর দেখেন না? তখন বলতে লাগলো, কেন, আপনি এসব কথা কেন আমাকে জিজ্ঞেস করছেন? তখন বলতে লাগলো, না, আপনাকে জিজ্ঞেস করছি কারণ আমার তো মনে হয় আপনি এসব কিছুই জানেন না। আচ্ছা দিব্যা সেন, আপনি কেমন লয়ার ঠিক করছেন, যিনি আমি কে সেটাই জানেন না? তখন এই কথা শুনে দিব্যার উকিল বলতে লাগলো, আমাকে যথারীতি কিন্তু আদালতে অপমান করা হচ্ছে, যথেষ্ট অপমান করা হচ্ছে। তখন বলতে লাগলো, না, আমি তো আপনাকে অপমান করছি না। তখনই রেগে যায় সেই দিব্যার উকিল আর বলতে লাগলো, আপনাকে যে প্রশ্নগুলো জিজ্ঞেস করছি সেইগুলি ঠিকভাবে উত্তর দিন, তার থেকে বেশি কিছু বলতে যাবেন না। এই কথা শোনাতেই কৌশিকী তখন রেগে যায় আর বলতে লাগলো, আপনি আমাকে শাসিয়ে কথা বলবেন না। আমি কোনো অপরাধী নই যে এখানে সাজা ভোগ করতে এসেছি, আমি সাক্ষী দিতে এসেছি। তাই আমার সাথে ভদ্রভাবে কথা বলুন, ব্যবহার আপনি ঠিক করুন।
এই কথা বলাতেই তখন বলতে লাগলো, ঠিক আছে আপনি আপনার প্রশ্নগুলির উত্তর দিন, আপনি বলুন তো ওই দিন কী কী হয়েছিল। তখনই কৌশিকী বলতে লাগলো, জজ সাহেব আমি আপনাকে বলতে চাই ওই দিন ঠিক কী কী হয়েছিল। আদতে জগদ্ধাত্রীকে আমরা অন্য একটা নামও জানি, সেটা হলো জেস সান্যাল। জেস সান্যাল একজন দুধে অভিচার ছিল, উনি দু হাতে পিস্তল চালাতে পারত, উনি এমন একজন লড়াকু মেয়ে ছিলেন, উনি সমস্ত অন্যায় প্রতিবাদ করছিলেন। এক পর্যায়ে উনি দিব্যেশনের সমস্ত অন্যায়গুলি উনি দেখতে পেয়েছিলেন এবং সেগুলি প্রতিবাদ করতে গিয়ে উনি দিব্যেশনকে অ্যারেস্ট করেন। কিন্তু তো তার আগে জগদ্ধাত্রী একটা আনমেচুরেট সন্তানের জন্ম দিয়েছিলেন, এমনকি তার মাথায় একটা আঘাত লাগায় সমস্যা হয়েছিল। তারপরে হঠাৎ করে তিনি এতটা অসুস্থ হয়ে যান আর তখনই তিনি হাসপাতালে ভর্তি হন। আর অনেক দিন পর্যন্ত জগদ্ধাত্রী সেই বাচ্চাটিকে আইসিইউ রুমেও রাখা হয়। এরপর অপারেশনের সিদ্ধান্ত করা হয়, কিন্তু জগদ্ধাত্রী অতটাই অসুস্থ ছিল না যে জগদ্ধাত্রী এমন অবস্থা হয়ে যাবে। কিন্তু যখন সেই মুহূর্তে দিব্যেশনকে আদালতে তোলা হবে, শাস্তির ব্যবস্থা করা হবে, তখনই দিব্যেশন চক্রান্ত করে জগদ্ধাত্রীকে ওটিতে মেরে ফেলার একটা প্ল্যান করে। আর সে অতির সমস্ত ব্যবস্থাই দিব্যেশন করেছিল, সেটা কিন্তু আমরা কেউ জানতাম না। উনি ডাক্তার গুহকে দিয়ে বাধ্য করে শ্রীমতী সেনকে নিয়ে এসেছিলেন, শ্রীমতী সেনের ছেলেকে গান পয়েন্টে রেখে। আর উনি বলেছিলেন যে শ্রীমতী সেন যেন জগদ্ধাত্রীকে মেরে ফেলে, কিন্তু শেষ মুহূর্তে শ্রীমতী সেন অল্পের জন্য জগদ্ধাত্রীকে বাঁচিয়ে দেয়। কিন্তু সেই বাচ্চাটা তো জগদ্ধাত্রীর জীবনে আরও সর্বনাশ হয়ে গেল। আজকে 20 বছর পর্যন্ত জগদ্ধাত্রী পুরো অথর্বের মতো এই হুইলচেয়ারটা অবলম্বন করে বেঁচে আছে মহামান্য আদালতের কাছে। তাই আমি বলছি, সেই জগদ্ধাত্রীর উপরে কিন্তু প্রতিশোধ নিতে গিয়ে দিব্যেশন এই কাজটা করছে। তখন দিব্যেশন দাঁড়িয়ে পড়ে আর বলতে লাগলো, আমার যদি কোনো শত্রুতা থাকে তবে সেটা জগদ্ধাত্রীর সাথে না, সেটা কৌশিকী মুখার্জির সাথে। তখন এই কথা শোনার সাথে সাথে জগদ্ধাত্রীর উকিল বলতে লাগলো, এভাবে তো আদালত থেকে অপমাননা করতে পারে না দিব্যেশন। তখন জজ সাহেব বলতে লাগলো, দিব্যেশন আপনি সংযত হন, আপনি আপনার জায়গা বসুন, আপনাকে তো এখন কোনো প্রশ্ন করা হয়নি, তাহলে আপনি কেন উত্তর দিচ্ছেন? এখন তো কৌশিকীকে প্রশ্ন করা হচ্ছে। তখন দিব্যেশন বসে পড়ে। তারপরে কৌশিকী বলতে লাগলো, জজ সাহেব আমি আপনার কাছে এটাই শুধু অনুরোধ করছি, এত বড় একটা ঘটনা যে লোকটা করছে তার যেন উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয়, তার যেন উপযুক্ত শাস্তি দেওয়া হয়। এ কথা বলতে তখন দিব্যা আবারও দাঁড়িয়ে পড়ে আর বলতে লাগলো, মিথ্যে মিথ্যে কথা জজ সাহেব, মুখের কোনো কথাই আপনারা বিশ্বাস করেন না। কোর্ট হলো সমস্ত কিছু প্রমাণ কি দেখাতে পারবেন? আমি যে সমস্ত কাজটার সাথে জড়িত ছিলাম, উনি কি প্রমাণ দেখাতে পারেন বলুন? উনি আমাকে মিথ্যে কেসে ফাঁসানোর চেষ্টা করছেন। কৌশিকী তখন বলে উঠে, জজ সাহেব আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে। সেই প্রমাণটা হলো জগদ্ধাত্রী নিজেই মুখে বলবে যে জগদ্ধাত্রীর সাথে ওই দিন কী কী অন্যায় হয়েছিল সমস্তটা। তখনই দিব্যার উকিল বলতে লাগলো, কীভাবে বলবো? উনি তো কথাই বলতে পারেন না, উনি তো দাঁড়াতেই পারেন না। তখন বলতে লাগলো, শুনুন আপনাকে কিছু বলতে হবে না, জগদ্ধাত্রী সাক্ষী দেবে যে দিব্যেশন কী কী অন্যায় করেছিল।